এটা স্টাক অর্থাৎ মেল ডিয়ার উদ্দেশ্যে অ্যাজ আ চাইল্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 10 আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি তোমাদের যে কবিতাই রয়েছে সেই কবিতার সম্পূর্ণ ডিটেলসে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দেবো। বিশেষ করে এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কবিতা থেকে তোমরা প্র্যাকটিস করে যাও ভালো করে, তাহলে কিন্তু তোমরা ফুল যে মার্কস 2 মার্কস যেগুলো থাকবে তোমাদের কবিতার থেকে সেগুলো কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে। আর আমি তোমাদের কথা দিতে পারি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। সো তোমরা চাইলে এই সমস্ত কোশ্চেন গুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো। আশা করি এগুলো তোমাদের ভীষণভাবে হেল্প করবে। ফার্স্ট টাইম চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবে না। সো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সো লেটস স্টার্ট। কোশ্চেনগুলো দেখানোর আগে তোমাদের যে কবিতায় রয়েছে কবিতাটি আমি জাস্ট ইন শর্টে এক্সপ্লেন করে দিচ্ছি, যাতে যারা কম পড়েছো বা যারা কবিতা এখনো পড়োনি তাদের এই কোশ্চেনের সাথে এই কবিতার যে কানেকশন সেটা তোমরা ইজিলি করতে পারবে। দেখো কবিতার শুরুতে আমরা কি দেখতে পাচ্ছি, কবিতার শুরু দেখতে পাচ্ছি পোয়েট অ্যাজ আ চাইল্ড হিসাবে রিপ্রেজেন্ট অফ হিউম্যান বিং, অর্থাৎ হিউম্যান বিং এর রিপ্রেজেন্ট হিসাবে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছে স্ট্যাগের উদ্দেশ্যে। দেখো সিম্বলিক্যালি অনেক অর্থ রয়েছে, সো আমি সেটা এই এক্সপ্লেনেশনে যাচ্ছি না, তোমরা চাইলে কমেন্ট করো, তোমাদের আরো এক্সপ্লেন করে আমি জানিয়ে দেবো। সো এখানে একটা স্ট্যাগ অর্থাৎ মেল ডিয়ারের উদ্দেশ্যে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করতে গিয়ে আনফরচুনেটলি সেখানে সম্মুখীন হচ্ছে একটি নেচারের যে ওল্ড ওম্যানকে কম্পেয়ার করা হচ্ছে। কার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে? নেচার মাদারের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, অর্থাৎ নেচার মাদারের অবস্থাটাও ঠিক ওরই মতো ওল্ড হয়ে গেছে। কারণ আমরা জানি জীবনের প্রতিটা ধাপে যদি দেখি শৈশব থেকে শুরু করে একদম শেষ পর্যায়ে এসে আমাদের আসে বার্ধক্য। সো এখানেও সেই বার্ধক্য অর্থাৎ ওল্ডটাকে সিম্বলাইজ করেছে, নেচারের যে দূর অবস্থা সেটাকে সিম্বলাইজ করে কিন্তু আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং সেই ওল্ড ওম্যানের সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে ওল্ড ওম্যান তখন তাকে কি বলছে, সেই শিশুটিকে বলছে যে তোমার যে গোপনীয় জিনিস যেগুলো তুমি করেছো, যে সমস্ত অপরাধ তুমি করেছো, যে সমস্ত অন্যায় তুমি করেছো, সেই সমস্ত কিন্তু আমার গোপনীয় তোমার সিক্রেট যা কিছু আছে সবকিছু আমার এই লিটিল যে ব্যাগ দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে আছে। ন্যাচারালি তো এখানে যে চাইল্ড যে রিপ্রেজেন্টেটিভ অফ হিউম্যান বিং সে কিন্তু ভয় পেয়ে গেছে এবং সেই ভয় পাওয়ার তখন কিন্তু সেই ওল্ড ওম্যানটি কি করছে, অট্ট হাসি দিচ্ছে, ক্যাখাল। যেই অট্টহাটি দিচ্ছে ওল্ড ওম্যানটি তখন এ কিন্তু আরো ভয়ে কমপ্লিট হয়ে উঠেছে এবং তারপরে বলছে আই ক্যাম টুয়াইস অ্যাওয়েক, অর্থাৎ সে দুবার জেগে উঠেছে। কেন জেগে উঠেছে আজকে আমরা যে কোশ্চেন করবো সেখানে বুঝতে পারবে কেন জেগে উঠেছে, সেখানে কিভাবে আমরা এক্সপ্লেনটা করেছি এটা বোঝার চেষ্টা করবে সম্পূর্ণ ডিটেলসে। এবং তারপরে যখন তার ঘুম ভেঙে যায় তখন দেখছে চারিদিকে তাকে একটা ট্রাইব, একটা প্রজাতি ঘিরে রয়েছে, সেটা কারা? ওক গাছের পরিবার। আর ওক গাছের পরিবার তাকে ইন্ট্রোডিউস করছে তাদের সামনে ওক গাছ ইন্ট্রোডিউস করছে নিজেদেরকে ওন ট্রু ফ্যামিলি হিসাবে এবং তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ করানো হচ্ছে যদি সে ওক গাছ বা কোনো গাছকে যদি কেটে ফেলা হয়, ওক গাছকে এখানে জাস্ট রিপ্রেজেন্ট করা হচ্ছে বাট সমস্ত গাছের কথা মেনশন করা হবে। যদি কোনো গাছ একটা গাছ যদি কাটতে দেখে তাহলে সে প্রতিজ্ঞা করতে হবে সে দুটো লাগাবে। ওকে, কারণটা কি? কারণটা যখন এই সমস্ত ঘটনা ঘটে গাছকে যখন ডিফরেস্টেশন করা হয় তখন সে কিন্তু দেখে না, নেগলেক্ট করে চলে যায়, ব্লিঙ্ক করে না, একবার জন্য চোখ ফিরে দেখে না যে কি হচ্ছে, কি অত্যাচার তাদের উপর হচ্ছে, সেটা কিন্তু কখনোই দেখে না। তো সেই কারণে কবিকে কিন্তু এখানে যে চাইল্ডটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে বোঝানো হচ্ছে যে তাকে কিন্তু প্রমিস করতে হবে, যদি সে প্রমিস না করে তাকে কি করবে, তাকে এই যে ওক গাছ আছে ওক গাছের মাঝখানে তাকে কবর দেবে, মানে তাকে মেরে ফেলে সেখানে কিন্তু তাকে পুঁতে দেবে। কারণটা কি? সে সেখানে বড় হয়েছে বাট সে তার কোনো কিছু শুধু বিকাশ ঘটেছে, সেখানে বড় হয়েছে মানে কি, এখানে বিকাশ ঘটেছে মানে কি, এখানে দেখো তার ফিজিক্যালি ডেভেলপ ঘটেছে, বৃদ্ধি হয়েছে মানে বিকাশ ঘটেনি, বোঝা গেছে? সো গ্রোথ হয়েছে বাট ডেভেলপড হয়নি, ফিজিক্যালি বা ডেভেলপড হয়েছে বাট সাইকোলজিক্যালি তার কোনো ডেভেলপ হয়নি, এটা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি লাস্ট পার্টে এসে আমরা দেখছি যেখানে কবি বলছেন যে সেই গাছের নিচে শুয়ে যে ড্রিমটা, সেই ড্রিমটা কিন্তু তাকে পরিবর্তন করে দিয়েছে। কারণ সম্পূর্ণরূপে এই যে গাছের বা এই যে গাছ অরণ্যের প্রতি যে অত্যাচার সেটা দেখার পরে তার যে ইনার সেন্স সেটা জেগে উঠেছে। তো তার ফলে তিনি যখন জঙ্গল থেকে বেরিয়ে আসছেন, হিউম্যান কোম্পানিতে ফিরে আসছেন, তখন কিন্তু তার হৃদয়টা পুরো পাল্টে গিয়েছে। মানে হেঁটে যাচ্ছে, হয়তো মানুষের শরীরটাই ফিজিক্যালি রয়েছে হিউম্যানের মতো, সম্পূর্ণ বডিটা রয়েছে হিউম্যানের মতো, বাট তার যে মাইন্ড, তার যে ইনার সেন্স সম্পূর্ণটাই পাল্টে দিয়েছে। সেই ভয়াবহ রূপ যেটা সে স্বপ্নের মধ্যে দেখেছে, সেই ভয়াবহ রূপটা তার মাইন্ডটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে এবং সেটা ছিল তার ড্রিম।
তো এই ছিল তোমার কবিতা। এই কবিতা ইন শর্ট আমি এক্সপ্লেন করলাম, যারা পড়েছো আশা করি আরো ডিটেলসে তোমরা পড়েছো, কারণ কবিতা এর ডিপলি মিনিং অনেক রয়েছে। যখন সম্পূর্ণ এক্সপ্লেন করে ক্লাস করা হয়, যখন প্রতিটা লাইন লাইন ধরে প্রতিটা ওয়ার্ড ধরে এক্সপ্লেন করা হয়, তখন আশা করি তোমরা আরো ভালো বুঝতে পারবে, বা যারা করেছো আশা করি বুঝতে পেরেছো। সো এইবার তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন যেগুলো আসার চান্স সর্বাধিক রয়েছে, এবং সেই সমস্ত কোশ্চেন করে গেলে এই কবিতাটা যদি তোমাদের সিন এসে যায়, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন আসবে না। সো অবশ্যই কোশ্চেনগুলো দেখে নাও, আশা করি এগুলো তোমাদের হেল্প করবে। তো তোমাদের যেটা বললাম, তোমাদের সমস্ত কোশ্চেন আমি এখানে সম্পূর্ণ ব্যাখ্যা সহ বুঝিয়ে দিচ্ছি, আশা করি সেটা তোমাদের হেল্প করবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, বন্ধুর মধ্যে শেয়ার করো প্রচুর পরিমাণে। ফার্স্ট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, হোয়ার ডিড দ্য পোয়েট ক্রেপ ইন, কবি কোথায় প্রবেশ করছিল? দ্য পোয়েট ক্রেপ ইন অ্যান্ড ওকুট লুকিং ফর এ স্ট্যাক। এবং সে কিসের জন্য প্রবেশ করছিল? তিনি প্রবেশ করছিল ওকুটের জঙ্গলে, লুকিং ফর এ স্ট্যাক, অর্থাৎ মেল হরিণের সন্ধানে বা পুরুষ হরিণের সন্ধানে প্রবেশ করেছিল। এটা কিন্তু যে এক্সটার্নাল যে মিনিং সেটাই রয়েছে, এবং তোমার পরীক্ষায় সেটাই লিখবে। ওকে, নেক্সট তোমাদের যে 2 নম্বর কোশ্চেন রয়েছে, 2 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, হোম ডিড দ্য পোয়েট মিট, কার সঙ্গে কবি সাক্ষাৎ করেছিল, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জার, সেই যে অচেনা ব্যক্তিটির তার উপস্থিতি কেমন ছিল সেটা বর্ণনা করতে হবে। দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওম্যান ইন দ্য ওকুট, সেখানে একটি বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিল। বৃদ্ধা মহিলাকে কার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে তোমরা কমেন্টে জানাও। দ্য ওল্ড ওম্যান ওয়াজ আনস্টেডি ইন হেলথ, এবং সেই ওল্ড ওম্যানটির শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, আনস্টেডি ছিল, টলমল অবস্থা। অ্যান্ড সি হ্যাড আ স্টিক ইন হার হ্যান্ড, তার হাতে একটি তোমার লাঠি ছিল। ওকে, তার হাতে একটি লাঠি ছিল, এবং এর পাশাপাশি যদি দেখি তার যে পোশাকটা ছিল, তার সি ওর আর ডার্টি অ্যান্ড টোর ক্লথ, এবং ওনার পোশাকটা কেমন ছিল? পোশাকটা দেখতে পাচ্ছ নোংরা, এবং এর পাশাপাশি সেই নোংরা তো বস্ত্র ছিল, এবং বস্ত্রটা কেমন ছিল? বস্ত্রটা কিন্তু একেবারেই কিন্তু অবস্থা খারাপ, অর্থাৎ সেই অবস্থাটাই একদম ছেঁড়া বস্ত্র বলতে পারো, ছেঁড়া জোড়ার জন্য একটা বস্ত্র সেটা সে পরেছিল। নেক্সট 3 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে টু দ্য পোয়েট, অর্থাৎ কবিকে সেই বৃদ্ধা মহিলাটি কি বলেছিলেন? দ্য ওম্যান টোল্ড দ্য পোয়েট দ্যাট সি হ্যাড দ্য সিক্রেট অফ দ্য পোয়েট ইনসাইড আ লিটিল ব্যাগ, তার কাছে যে ছোট্ট ব্যাগটি রয়েছে সেই ব্যাগটির মধ্যে কবির যে গোপন তথ্য সেগুলো রয়েছে, সিক্রেটগুলো রয়েছে, তথ্যগুলো রয়েছে। আমি যেটা একটু এক্সপ্লেন করলাম তোমাদেরকে, আশা করি সেটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট রিয়াকশন অফ দ্য ওল্ড ওম্যান, ওল্ড ওম্যানের প্রথম প্রতিক্রিয়া কী ছিল? দ্য ফার্স্ট রিয়াকশন অফ দ্য ওল্ড ওম্যান ওয়াজ দ্যাট সি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড দ্যাট ক্রিয়েট আ সেন্স অফ ট্রিমর অ্যান্ড টেরর ইন দ্য পোয়েট। তো এখানে প্রথমে আমরা যা দেখতে পাচ্ছি, কবি যখন সেখানে প্রবেশ করছে এবং কবিকে দেখার পরে, বা কবিকে যখন সেই বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, তখন কি হচ্ছে? সেই প্রথম যা প্রতিক্রিয়াটা, সে কিন্তু ক্যাকল, বিজ্ঞান টু ক্যাকল, তিনি অট্টহাসি, অর্থাৎ তার যে ভয়াবহ রূপ, প্রাকৃতির যে ভয়াবহ রূপ, সেটা কিন্তু যে ডিস্ট্রাকশনের ফলে প্রকৃতির যে ভয়াবহ রূপটা উঠে এসছে সেইটার দেখানোর চেষ্টা করছে কবিকে। অ্যান্ড দ্যাট ক্রিয়েট আ সেন্স অফ ট্রেমর, যেটা কিনা কবির মধ্যে একটা সৃষ্টি করেছে, সৃষ্টি করেছে সেন্স অফ ট্রেমর, ট্রেমর মানে কম্পন, অ্যান্ড টেরর, একটা আতঙ্ক সৃষ্টি করেছে কবির মধ্যে। তারপর দেখো এই কোশ্চেনটা যদি দেয়, এক্সট্রা একটা কোশ্চেন তোমাদের এখানে দেওয়া হয়েছে, কোশ্চেনটা হচ্ছে এই, হোয়াই ডিড দ্য ওল্ড ওম্যান ক্যাকল, এই ওল্ড ওম্যানটি কেন চিৎকার বা অট্টহাসি দেওয়া শুরু করেছিল? দ্য ওল্ড ওম্যান ক্যাকল অ্যাট দ্য ফুলিশনেস অফ হিউম্যান বিং হু আর রুথলেস টু ওক ট্রি, দিস অ্যাক্ট ফুলিশনেস অনলি ব্রিং দ্য ডিস্ট্রাকশন অফ হিউম্যান বিং, অর্থাৎ যে অট্টহাসি দিচ্ছিল তার একটাই কারণটা হচ্ছে যে নির্বদ্ধতার সঙ্গে, বা যে নির্বদ্ধভাবে মানুষ যে ডিস্ট্রাকশন করে চলেছে, ডিফরেস্টেশন করে চলেছে, অরণ্য ধ্বংস করে চলেছে, সেই যে ক্রিয়া, তার প্রতিক্রিয়ায় কিন্তু তিনি এই অট্টহাসি দিয়েছিল। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টু হিজ অ্যাওয়েক, কবি কখন দুবার জেগে উঠেছিল? দ্য পোয়েট কাম টু হিজ অ্যাওয়েক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন হার লিটিল ব্যাগ টু ডিসক্লোজ দ্য সিক্রেট অফ দ্য পোয়েট, যখন কবির সামনে তার যে যে ব্যাগের মধ্যে সিগারেটটা ছিল, সে স্মল ব্যাগ, সেই ব্যাগটি যখন ওপেন করেছিল, তার সামনে উন্মুক্ত করে তুলেছিল তার গোপনীয় বা তার সিগারেটটাকে দেখানোর জন্য, তখনই তার 2 বার ঘুম ভেঙে গিয়েছিল। ওকে, তো এবার কেন এই লাইনটা কি সিম্বলাইজ করছে সেটা তোমাদের অবশ্যই দেখতে হবে, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দেখো এখানে, আই কেম টুয়াইস অ্যাওয়েক, হু কেম টুয়াইস অ্যাওয়েক? তো হু কেম, দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন আর লিটিল ব্যাগ, যখন তার লিটিল ব্যাগটি ওপেন করেছিল এই বৃদ্ধা মহিলাটি, অর্থাৎ প্রকৃতি মাতা, নেচার মাদার যখন তার যে রূপটা দেখাচ্ছিল, প্রকৃতির যে ভয়াবহ রূপ দেখাচ্ছিল, সেটা দেখে সে কিন্তু জেগে উঠেছিল। এটা ইনার সেন্স, আউটার অবশ্যই আমি তোমাদের বলছি, এক্সটার্নাল যেটা রয়েছে। হোয়াই ডিড দ্য পোয়েট
কাম টয়েস অ্যাওয়ে, কেন সে দুবার জেগে উঠেছিল? এখানে পুরো অন স্ক্রিনে আনসারটা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট করতে পারো। দ্য পোয়েট কেম অ্যাওয়েক ফর দ্য ফার্স্ট টাইম when his inner conscience was awakened by discovering the cruelty done by human being to the nature। তাহলে দ্য পোয়েট কেম অ্যাওয়েক ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার জেগে উঠেছিল যখন তার যে ইনার কনসিয়াস, তার যে ইনার কনসিয়াস, যে অন্তর, যে মনের যে দুটো কনসিয়াস থাকে, আমরা বলেছিলাম একটা ইনার একটা আউটার কনসিয়াস। আমরা কোনো কিছু করে ফেলি আউটার কনসিয়াসের মাধ্যমে, এবং পরে যখন রিপেন্টেন্স হয়, যখন অনুশোচনা করি, তখন সে কিন্তু ইনার কনসিয়াসটা জেগে ওঠে। তো এখানে প্রথমবার ইনার কনসিয়াস জেগে উঠেছে, যে ক্রুয়েলিটি হিউম্যান বিইংয়ের হচ্ছে, হিউম্যান বিইংয়ের দ্বারা করা হচ্ছে নেচারের কাছে, বা নেচারকে করা হচ্ছে, নেচারের উপরে যে ভয়াবহ রূপ, ন্যাচারালের যে ডিস্ট্রাকশন করা হচ্ছে, সেইগুলো দেখে একবার জেগে উঠেছে। অ্যান্ড দিস অ্যাওকেন অফ ইনার সেলফ হেল্প টু অ্যাওক হিজ আউটার সেলফ টু ক্রিয়েট বন্ডেজ উইথ নেচার। এবং তারপরে সেই ইনার সেন্সটাই তার মধ্যে আউটার সেন্স জাগিয়ে দিচ্ছে, যে প্রকৃতির সঙ্গে যে হিউম্যান বিইংয়ের যে বন্ডেজ, যে রিলেশনশিপ, সেইটাকে দেখানোর জন্য বা সেটাকে বোঝার জন্য তার মধ্যে একটা আউটার সেন্স কাজ করছে, তখন তিনি দ্বিতীয়বার জেগে উঠছেন। হু আর দ্য ট্রু ফ্যামিলি অফ দ্য পোয়েট অ্যান্ড হাউ, দ্য ওক ট্রি কারা হয় সত্যিকারের পরিবার এবং কেন বা কীভাবে? হাউ হাউ দ্য ওক ট্রি আর দ্য ট্রু ফ্যামিলি অফ দ্য পোয়েট, ওক ট্রি হয় এই পোয়েটের সত্যিকারের পরিবার। দে আর ওন ট্রু ফ্যামিলি অফ দ্য পোয়েট বাই ভার্চু অফ being an important part of the ecosystem. The oak trees are the true family of the poet। তাহলে এখানে ওক ট্রি যারা রয়েছে তারা দাবি করছে সত্যিকারের পরিবার হিসাবে, কবির সত্যিকারের পরিবার হিসাবে দাবি করছে, কারণ দে আর ওন ট্রু ফ্যামিলি অফ দ্য পোয়েট বাই ভার্চু অফ বিং অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইকোসিস্টেম। আমাদের যে বাস্তুতান্ত্রিক যে সম্পর্ক রয়েছে, একজন আর একজন উপর ডিপেন্ডেন্ট, সেই ধার থেকে দেখতে গেলে যেহেতু আমরা তার একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, সেই কারণেই সেই দিক থেকে দেখতে গেলে আমাদের প্রতিটা নেচারের প্রতিটা জিনিস, ইকোসিস্টেমের প্রতিটা জিনিস এক একজন আর একজনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত, এবং প্রত্যেকের পরিবারের অঙ্গ। ওকে, নেক্সট, You don't blink an eye. You don't blink an eye. What does the line suggest? The oak tree says that, এই লাইনটা কি সাজেস্ট করছে? Oak tree says that the poet does not blink an eye when they are cut down mercilessly, and it suggests that the poet does not feel any pain and moral disagreement to the system of unplanned deforestation. তো এখানে কি বলছে? The oak tree says that, এখানে ওকটিরা কি বলছে, যে কবি যিনি আছেন, যিনি এখানে প্রবেশ করছেন অ্যাজ আ চাইল্ড হিসাবে, ডাস নট ব্লিঙ্ক অ্যান আই, তিনি চোখের পলকও ফেলে দেখেন না, এক পলকের জন্য তিনি তাকিয়েও দেখেন না, যখন দে আর কাট ডাউন, যখন তাদের কেটে ফেলা হয়, মার্সিলেসলি, নিষ্ঠুরভাবে, হ্যাঁ, দয়াহীনভাবে যখন তাদের কেটে ফেলা হয়, ক্রুয়েলি, তখন তাদের কিন্তু একবারও কবি ফিরে দেখেন না। এটা সাজেস্ট করছে দ্যাট যে পোয়েট ডাস নট ফিল, এটা সাজেস্ট করছে কবির কোনো অনুভূতি নেই, এনি পেন, কোনো যন্ত্রণা নেই, অ্যান্ড মোরাল ডিসএগ্রিমেন্ট, এবং নৈতিক যে একটা যে বন্ধন থাকে, তার প্রতি কোনো কবির কোনো অনুভূতি নেই, যখন এইভাবে গাছ বা এইভাবে অরণ্য ধ্বংস করা হচ্ছে, তার প্রতি কবির কোনো ফিলিংস বা অনুভূতি নেই। হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক, কি প্রতিজ্ঞা কবিকে করতে বলা হচ্ছে? দ্য পোয়েট হ্যাড টু মেক আ প্রমিস দ্যাট হি উড প্লান্ট 2 oak trees ইফ হি স অন oak tree বিং ফেল, যদি একটা ওক গাছ পরে কেটে ফেলা হয়, তাহলে তাকে প্রতিজ্ঞা করতে হবে সে 2টি ওক গাছ লাগাবে। নেক্সট, হোয়াট ডিড দ্য ওক ট্রি অন ইফ দ্য পোয়েট ডিড নট সোয়ার, যদি কবি সেই প্রতিজ্ঞা রাখতে ব্যর্থ হয়, তাহলে ওক গাছ তার সঙ্গে কী করবে? এখানে কি ওক গাছ কী বলছে তাকে, তাই কীভাবে ভয় দেখাচ্ছে ওক গাছ? দ্য ওক ট্রিজ ওয়ান্ট দ্য পোয়েট টেলিং হিম দ্যাট আনলেস হি swear to plant more oak trees, the black oak bark would wrinkle over him and root him among the oak। অর্থাৎ সে যদি এই প্রতিজ্ঞা রাখতে ব্যর্থ হয়, তাহলে যে ব্ল্যাক ওক বার্ক যেটা আছে, তাকে কি করবে? তাকে এই ওক গাছের মাঝখানে তাকে কিন্তু গ্রেভেট করে দেবে, অর্থাৎ তাকে রুট করে দেবে, তাকে পুঁতে দেবে। ওকে, তাকে জড়িয়ে নেবে এবং সেখানেই তাদের মাঝখানে তার সমাধি করে দেবে। হোয়াট ডিড দ্য ওক ট্রি অ্যাকিউজ দ্য পোয়েট, কবিরা কি অ্যাকিউজ করছে, কবির কাছে ওক ট্রিরা কি অ্যাকিউজ করছে, কি তুলে ধরার চেষ্টা করছে, তাদের কি অপবাদ বা তাদের কি
মানে দাবি তুলে ধরা হচ্ছে। দ্য পোয়েট ট্রি the oak trees accused the poet as he remained indifferent to the cutting of oak trees and so no care to protect them। তাহলে এখানে কবির সামনে যে ওক ট্রিরা যে বারবার ধরে আমরা দেখে এসেছি, যারা গল্পটা ভালো করে পড়েছো তারা জানবে, বারবার ধরে কিন্তু তারা অভিযুক্ত করছে যা কবির কাছে যে অ্যাজ হি রিমেইন্ড ইনডিফারেন্ট টু কাটিং অফ দ্য ওক ট্রিজ, যদি তারা এইভাবেই মানে কোনো প্রতিবাদ না করে গাছ কাটা থেকে দেখছে বা কোনো কিছু বলছে না, অ্যান্ড সো নো কেয়ার অফ দ্য প্রোটেক্ট দেম, এবং তার কাছে অভিযুক্ত এটাই করছে যে তারা কোনো কিছুই করে না, গাছ কাটা হলেও তাদের কোনো ফিলিংস জাগে না, যেটা একটাই বললাম, এবং কোনো প্রতিক্রিয়া বা প্রতিবাদ করার কোনো তাদের দেখতে দেয় না, মানে প্রতিবাদ করার কোনো সুযোগও সে করে না বা প্রতিবাদ কখনো করেই না বলতে গেলে চলে। হোয়াট ডাজ দ্য প্রেজ ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রো, আমি যেটা বলছিলাম যে সে বড় হয়েছে বাট নেভার গ্রু, মানে সেখানে জন্মেছে বাট সে কখনো বেড়ে ওঠেনি। তাহলে এখানে দ্য ওয়ার্ড গ্রু সিগনিফাই দ্য মেন্টাল ডেভেলপমেন্ট, আমি যেটা বলেছিলাম, তাহলে এখানে তার কি হয়েছে, তার যে সাইকোলজিক্যাল বা মেন্টাল যে ডেভেলপমেন্ট সেটা হয়নি। কিন্তু দ্য ওক ট্রিজ ওয়ান্ট টু সেজ দ্যাট দ্য পোয়েট ইনস্পাইট অফ বিং বর্ন ইন দ্য মিডস অফ দ্য ওক ট্রি হিজ মেন্টাল ডেভেলপমেন্ট অফ প্রোটেক্টিং অফ দ্য ওক ট্রিজ ডাজ নট গ্রো। অর্থাৎ আমি বারবার ধরে যেটা বলছিলাম এক্সপ্লেন করার সময়, যে তার যে ফিজিক্যালি ডেভেলপ ঘটেছে, মানে ফিজিক্যালি গ্রোথ হয়েছে, দৈহিক বিকাশ ঘটেছে, বাট তার যে সাইকোলজিক্যাল বা মেন্টাল যে ডেভেলপমেন্ট ঘটার কথা সেটা কিন্তু তার কোনো রকমভাবে তার ঘটেনি। তার ফলে তার প্রতি কোনো ফিলিংস নেই, এই গাছ কাটছে কোনো অনুভূতি জাগছে না। ওকে, সো এটা কিন্তু শুধুমাত্র সেই তার নয়, প্রতিটা, জাস্ট আ মিনিট, বাড়িতে সন্ধ্যা আরতি পড়ছে তো একটু ওয়েট করো। হোয়াট ওয়াজ দ্য পোয়েট রিয়েলাইজেশন কামিং আউট অফ দ্য ওকউড, কবির কি রিয়েলাইজেশন যখন ওকউডের জঙ্গল থেকে বেরিয়ে আসছেন? Coming out of the oakwood, the poet realized that the cruelty done by the human being to the trees by cutting them down. He also realized the adverse effect on the environment caused by this brutality on the part of human being. তিনি বেরিয়ে আসার পরে যখন সেখান থেকে ওকউডের জঙ্গল থেকে বেরিয়ে আসছেন, কবি রিয়েলাইজ করছেন কতটা নিষ্ঠুরতা মানুষের দ্বারা সেই গাছের প্রতি করা হচ্ছে, তাদের কেটে ফেলে। অ্যান্ড এছাড়াও তিনি আরও রিয়েলাইজ করছেন যে এর এফেক্ট, এই যে ভয়াবহ প্রভাব কিন্তু পরিবেশের যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু প্রভাবটা যে ঘটছে তার কারণ কিন্তু অ্যাকচুয়ালি হিউম্যান বিইং। তো সেই কারণে কিন্তু তারা প্রভাব পড়তে পারে জীবনের ক্ষেত্রে, সেটাই কিন্তু এখানে কবি তুলে ধরার চেষ্টা করছেন। নেক্সট দ্য ড্রিম অল্টার মি। হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট? আফটার হ্যাভিং দ্য ড্রিম, স্বপ্ন দেখার পর, দ্য পোয়েট ফেল্ট আ চেঞ্জ ইন হিজ ওন সেলফ, তার নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভূতি করছিলেন। হি ফেল্ট আ স্ট্রং বন্ড অফ রিলেশনশিপ বিটুইন হিম অ্যান্ড দ্য ওক ট্রিজ, সে দেখেছেন নিজের মধ্যে এবং গাছের মধ্যে একটা সম্পর্ক, একটা বন্ধন অনুভব করেছেন। হি অলসো ফেল্ট ফর দ্য ট্রিজ হু হ্যাড টু আন্ডারগো আনটোল্ড পেইন হোয়েন হি আর ফেল্ড, এবং অনেক ট্রি যেগুলো কেটে ফেলা হচ্ছে কিন্তু সেগুলো তার যন্ত্রণার কথা কিন্তু আমরা কখনো অনুভূতি করতে পারছি না। My work was the work of human child, but my heart was a tree. What does the line suggest? তাহলে লাইনটা কি সাজেস্ট করছে? So by the expression my work was the work of human child, but my heart was a tree, the poet wants to say that, কবি এখানে বলতে চাচ্ছেন, এখানে তোমার চাইলে লিখতে পারো, ড্রিম হ্যাজ ব্রট আ চেঞ্জ ইন হিজ ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ আ মেন্টাল সেলফ, অর্থাৎ তার পরিবর্তন শুধুমাত্র যে যখন পরিবর্তনটা ঘটেছে তার মধ্যে, তখন কিন্তু তার যে দৈহিক পরিবর্তনের পাশাপাশি তার কিন্তু মেন্টাল পরিবর্তনও ঘটে গেছে, এবং সেখানে সে হয়তো হিউম্যান চাইল্ড আছে, বাট তার যে হার্ট, হৃদয় কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে, মেন্টালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দো হি রিমেইন ফিজিক্যালি a human being, but his moral self is now attached with the oak tree with their pain and suffering. So যদিও সে একটা তার শারীরিক দিক থেকে দেখি সে একটা হিউম্যান বিইং আছে, বাট তার যে মোরাল সেলফ সেটা কিন্তু অ্যাটাচড হয়ে গেছে একটা ওক গাছের সঙ্গে, ওক গাছের পরিবারের সঙ্গে, এবং তাদের যন্ত্রণার সঙ্গে, তাদের দুঃখ কষ্টের সঙ্গে তার কিন্তু অতপ্রতভাবে জড়িয়ে গেছেন। হু ওয়াজ দ্য পোয়েট সারাউন্ডিং বাই, কাকে, কবিকে মানে কারা ঘিরে ফেলেছিল আর কি। দ্য পোয়েটস ওয়াজ সারাউন্ডেড বাই দ্য স্ট্রেং ট্রাইব, একটা উপজাতি আর কি, ট্রাইব হুইচ সাজেস্টেড, যাদেরকে বিবেচনা করা হয়েছে এই পোয়ের মধ্যে অ্যাজ দ্য ওক ট্রি ফ্যামিলি, যারা ওক ট্রি পরিবার হিসেবে যাদেরকে বিবেচিত করা হয়েছে। হোয়াই ডিড দ্য পোয়েট কোয়েক, কবি কেন
কম্পিত হয়েছিল বা ভয় পেয়েছিল। when the poet first met the old woman, যখন প্রথম সে ওল্ড ওম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছিল বা দেখা হয়েছিল, the old woman or she began to cackle, the create a sense of tremor and terror in the poet, so began to cackle। আমরা ফার্স্টেই বলেছি সেইটাই, যখন সে ক্যাকেল অট্টহাসি দেওয়া শুরু করেছিল, সেটাই কিন্তু তার মধ্যে একটা আতঙ্ক, তার মধ্যে একটা ট্রেমর, একটা কম্পন সৃষ্টি করেছিল। সেই কারণেই সে কিন্তু কোয়েক হয়েছিল। কোয়েক মানেও কিন্তু কম্পিত হওয়া। হোয়াট ইজ দ্য গ্রেভেন্স অফ ওক ট্রিজ, যে ওক ট্রিজ আছে, ওক ট্রিজের যে দুঃখ যন্ত্রণাটা কি, দ্য ওক ট্রিজ হ্যাড আ গ্রিভেন্স এগেনস্ট দ্য ন্যারেটর, তার যে যন্ত্রণা, তার যে কষ্ট, ঠিক আছে, সেগুলো কাদের বিরুদ্ধে রয়েছে, সেই গ্রিভেন্সটা রয়েছে এখানে কবির বিরুদ্ধে। কি গ্রিভেন্স রয়েছে? নালিশ রয়েছে। তার নালিশের কারণ কি? ওকে, তাহলে এই যে দুঃখ যন্ত্রণা যে নালিশটা করছে, কি কারণে করছে? সো বিকজ হি রিমেইনড ইনডিফারেন্ট টুয়ার্ড দ্য সাফারিং অফ দ্য ওক ট্রিজ হোয়েন দে ওয়ার চপ ডাউন অ্যান্ড টার্ন আপ, কারণ সে, তার মধ্যে কোনো রকম বিচলিত মনোভাব দেখা যায় না, তার মধ্যে কোনো ফিলিংস দেখা যায় না। কারণ যখন তাদেরকে কাটা হচ্ছে, যখন ওক গাছদেরকে কাটা হচ্ছে, তখন কবি কেমন থাকছেন? ইনডিফারেন্ট, উদাসীন থাকছেন। কবির মধ্যে কোনো রকমভাবে সেই ফিলিংসটাই আসছে না যে এদেরকে প্রোটেক্ট করতে হবে। এই অভিযোগটাই কিন্তু তারা করছে কবির কাছে। হু ইজ দ্য ওল্ড ওম্যান ইন দ্য পোয়েট, এই কবিতায় ওল্ড ওম্যানকে, উই ক্যান গেস দ্যাট দ্য ওল্ড ওম্যান ইন দ্য পোয়েম রিপ্রেজেন্ট অ্যাজ দ্য মাদার অফ নেচার, বা নেচার মাদারকে এখানে কিন্তু উপস্থাপন করা হচ্ছে। প্রকৃতি মায়ের কথা এখানে তুলে ধরা হচ্ছে, তার যে ভয়াবহ রূপ, তাকে এত নিষ্ঠুরভাবে তার উপর অত্যাচার করা হচ্ছে, তার ফলে তারও কিন্তু অবস্থা জরাজীর্ণ হয়ে গেছে। তাই বলছে দেখো, হোয়াট ডাজ দ্য ওল্ড ওম্যান অল নবলি স্টিক অ্যান্ড দ্য ওল্ড র্যাগ স্ট্যান্ড ফর, তাহলে এই লাইনটা কি সাজেস্ট করছে? দ্য ফ্রেজ all nobly stick and all rag describes poor condition of the old man, ওল্ড ওম্যানের যে খারাপ পরিস্থিতি, অবস্থা, সেটা তুলে ধরছে। বাট সিম্বলিক্যালি, রূপক অর্থে দেখি, ইট সাজেস্ট দ্য ডিগ্রেডেশন অফ দ্য আওয়ার নেচার হুইচ হ্যাজ বিন ক্রিপেলড বাই থটলেস টর্চার অফ হিউম্যান বিং। এখানে সিম্বলিক্যালি অর্থে দেখাতে গেলে সেই প্রকৃতির যে ভয়াবহ রূপ, প্রকৃতির যে অত্যাচার, প্রকৃতির যে আজকের যে খারাপ অবস্থা, প্রকৃতি যে একবার ধ্বংসপ্রায় অবস্থায় চলে এসছে, সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। যেটা কিনা কার দ্বারা হচ্ছে? যেটা হচ্ছে লাগামহীন অত্যাচার মানুষের দ্বারা কিন্তু সেটা তৈরি হচ্ছে। হোয়াট ইজ মেসেজ অফ দ্য পোয়েম, এই কবিতার কি মেসেজ পে করছে? দ্য পোয়েম কনভে আ সিরিয়াস মেসেজ অফ দ্য নিড টু এনকারেজ অ্যাফরেস্টেশন অ্যান্ড টু স্টপ মার্সিলেস ফেলিং অফ আ ট্রিজ টু প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল এনভায়রনমেন্ট। এবং এটা এটা প্রদান করছে যে এইভাবে তোমরা যে প্রকৃতির ওপরে যে গাছ কেটে ফেলা হচ্ছে, সে না করে উৎসাহ দিতে হবে গাছ লাগানোর ক্ষেত্রে, এবং এই রকমভাবে গাছ কাটা যে না কেটে তার প্রোটেক্ট করতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে। পরিবেশকে রক্ষা না করলে কিন্তু পরবর্তী সময়ে তার যে ভয়াবহ রূপ, সেটা কিন্তু ফুটে আসবে। দেখুন ন্যাচারালি আমরা দেখি এখনকার সময়, দেখছো আগে আমাদের মনে আছে 8-9 সালের দিকে মানে একবার আয়লা হয়েছিল ফার্স্ট টাইম, বহু বছর পরে, আমাদের জ্ঞান পড়ার পরে একবার দেখেছিলাম, প্রায় 15-20 বছর পরে। বাট এখন এভরি ইয়ারে যে কোনো সাইক্লোন, যে কোনো একটা না কিছু ন্যাচারাল ডিজাস্টার হতেই আছে। তার কারণ আমরাই, হিউম্যান বিং। আমরা যা করছি প্রকৃতির ওপরে, সেটাই আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। এবছর টেম্পারেচার দেখো 40 পেরিয়ে গেছে, এভরি প্লেসে টেম্পারেচার 40+ ছিল। তাহলে সবই কিন্তু মানুষের জন্যই। মানুষ যত প্রকৃতির উপরে অত্যাচার করবে, ততই কিন্তু তারা তাদেরকে সেই রূপটা ফিরিয়ে দেবে। হোয়াট ডিড দ্য পোয়েট সি হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন হার লিটল ব্যাগ, তাহলে কবি কি দেখেছিল যখন তার ওপেন ব্যাগ, সেই ছোট ব্যাগটি খুলেছিল? হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন হার লিটল ব্যাগ, দ্য পোয়েট স দ্যাট হি ওয়াজ সারাউন্ডেড বাই আ স্ট্রেং ট্রাইব অ্যান্ড হি ওয়াজ টাইড টু এ স্টেক। তখন তাকে দেখা গিয়েছিল বা দেখেছিল যে তাকে একটা উপজাতি ঘিরে রেখেছে এবং তাকে একটা খুঁটিতে বাঁধা রয়েছে। হোয়াট ডিড দ্য এক্সপ্রেশন টোয়াইস অ্যাওয়েক সাজেস্ট, the expression twice have says that the poet's extreme wonder. It is also used to suggest the reawakening of the poet's inner soul. এবং আমি একটু আগে বলেছি twice মানে দুবার, টু টাইমস জেগে উঠছে। ফার্স্ট টাইম তার আউটার সেন্স, ফার্স্ট টাইম ইনার সেন্স জাগার ফলে, ইনার সেন্সের ফলে যে তার যে অনুভূতি জাগছে, তার ফলে আবার আউটার সেন্স জেগে উঠছে। ওকে, হোয়াট ডাজ দ্য পোয়েম ফোকাস অন, কবিতাটি কি এর উপরে ফোকাস করছে বা কিসের উপর জোর দিচ্ছে? দ্য পোয়েম ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। এবং এই কবিতাটি কিন্তু জোর দিচ্ছে ভীষণভাবে প্রকৃতি বা প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য। কাদের জন্য? ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানুষের ভালোর জন্য,
মানুষ যত তার প্রতি নিষ্ঠুর আচরণ করবে, মানুষ যত তার প্রতি নির্দয় হবে, তত কিন্তু সে তার রূপটা তাদেরকে ফিরিয়ে দেবে সেইভাবে। সো মানুষের মঙ্গলের জন্য প্রকৃতিকে কিন্তু রক্ষা করতে হবে। প্রকৃতির যে গাছ রয়েছে, প্রকৃতি বা প্রাকৃতিক যে সমস্ত যা সম্পত্তি রয়েছে, প্রাকৃতিক সম্পদ, তাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা যদি তাকে এইভাবে থটলেসলি আমরা যদি তার উপরে টর্চার করতে থাকি, তাহলে একদিন এখন যেমন দেখতে পাচ্ছ আরও 10 ইয়ার্স পরে বা আরও 20 ইয়ার্স পরে যখন ম্যাচিওর হবে, তখন দেখবে আরও কত ভয়াবহ রূপ তোমার দেখতে হবে। তখন হয়তো আমাদের হয়তো বয়স হয়ে যাবে, বাট তোমরা তখন দেখবে কত ভয়াবহ রূপ তখন কিন্তু ফুটে উঠছে। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা এবার কমেন্ট করে জানাও এটা তোমাদের হেল্পফুল হয়েছে কিনা। যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। ফার্স্ট টাইম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।